আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়ে গেলাম ড্রিম টু ইউ ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে। যারা এই ড্রামার প্রথম পর্বটি এখনো দেখোনি তারা কিন্তু এই ড্রামার প্রথম পর্বটা দেখে নিও, এতে করে গল্পটা বুঝতে সুবিধা হবে। আর প্রথম কমেন্টের লিংক প্রিন্ট কমেন্টে পেয়ে যাবে। আর অবশ্যই এই ড্রামাটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম জুই সুবিনের গ্রামের বাড়িতে চলে এসেছে, আর সুবিনের হাতে থাকা পানির পাইপ থেকে পানি পড়ে সে তো পুরোপুরি ভিজে যায়। এই দেখে সুবিন তো তাড়াতাড়ি রুমের ভিতরে গিয়ে জুইয়ের জন্য কাপড় বের করতে শুরু করে। কাপড় বের করার সময় হঠাৎই আয়নার মধ্যে তার চোখ পড়ে। এবার তো সে নিজেকেই ফিটফাট করতে শুরু করে দেয়, এমনকি কাপড় পর্যন্ত চেঞ্জ করে বাইরে বের হয়ে আসে। সুবিনকে কাপড় চেঞ্জ করতে দেখে জুই বলে, আগের কাপড়েই তো তোমাকে বেশি ভালো লাগছিল, তাহলে আবার কাপড় বদলানোর কি দরকার ছিল? সুবিন কোনো উত্তর না দিয়ে কাপড়গুলো জুইয়ের হাতে দিয়ে বলে, ভিতরে গিয়ে এগুলো পরে নাও, তা না হলে ঠান্ডা লেগে যাবে। জুই কাপড় নিয়ে ভিতরে চলে যায়। সুবিন তো বাইরে বসে তার জন্য ওয়েট করতে থাকে। অপেক্ষা করার সময় সে বাইরে বসে থেকেই জুইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এখানে কেন আসলে? জুই বলে, তোমার কি একবারও অবাক লাগছে না যে আমি কিভাবে জানলাম তুমি এখানে আছো? সুবিন বলে, না, একটুও অবাক হয়নি, কারণ অনেকদিন ধরে কেউ একজন আমাকে ফলো করছিল। পরে আমি সেই ছেলেটাকে ধরেও ফেলি। ধরা পড়ার পর সে আমাকে অনুরোধ করেছিল যেন কাউকে কোনো কিছু না বলি, এই জন্য আমিও আর সেই কথাটা কাউকে বলিনি। তারপর জুই তো রুমের ভিতরে থেকে ফুলের তোড়াটা সুবিনের সামনে ধরে। ফুলের তোড়া দেখে সুবিন বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, সামনে এসেও তো এটা দিতে পারতে। তখন জুই রুম থেকে বেরিয়ে এসে তোড়াটা সুবিনের হাতে দিয়ে দেয় আর বলে, এটা আসলে তোমার জন্য, তোমাকে ধন্যবাদ জানাতেই আমি এখানে এসেছি, কারণ তোমার জন্যই আমাদের শুয়ের রেটিং অনেক বেড়ে গিয়েছে, তাই আমি চাই তুমি আরো একবার আমাদের শুতে আসো। সুবিন জিজ্ঞাসা করে, কেন? জুই বলে, এতে আমার অনেক উপকার হবে। এই কথা শুনে সুবিন তো উঠে চলে যেতে শুরু করে, আর জুই তার পিছন পিছন হাঁটতে থাকে। সুবিন বাড়ির বাইরে চলে আসে। জুইও সেখানে এসে বলতে থাকে, তুমি কি আমাদের শুতে যাবে নাকি যাবে না? সুবিন কোনো উত্তর দেয় না। ঠিক সে সময় সুবিনের মায়ের একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আজ হয়তো আমি আসতে পারবো না। মেসেজটা পড়ার পর সুবিন জুইকে জিজ্ঞাসা করে, তোমার কি ক্ষুধা লেগেছে? চলো কিছু খেয়ে আসি। তারপর দুজন একসঙ্গে একটা খাবারের দোকানে আসে। খাবার আসার পর সুবিন জুইয়ের প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে সেখান থেকে গাজরগুলো আলাদা করে দেয়, কারণ সে জানতো জুই গাজর খায় না। জুই চুপচাপ সবকিছু দেখলো, কিছুই বলে না। তারপর দুজন খেতে শুরু করে। খাওয়ার সময় জুই জিজ্ঞাসা করে, তোমার মা আজকে কেন আসবে না? সুবিন বলে, জানি না। জুই বলে, তুমি কি বাসায় যাও না? তোমার উচিত সেখানে গিয়ে একবার তার সঙ্গে দেখা করা, এখানে একা একা কেন থাকছো? কিন্তু এ প্রশ্নের কোনো উত্তরই সুবিন দেয় না। খাওয়া শেষ করে তারা যখন বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই জুইয়ের ফোনে একটা কল আসে। কল রিসিভ করার জন্য সে তো আগে আগে বাইরে চলে যায়। সুবিনও তার পিছন পিছন চলে আসে। কল শেষ হওয়ার পর জুই সুবিনকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে বলো তুমি কি আমাদের শুতে আসবে? এই বলে জুই তো তাকে কনভিন্স করার চেষ্টা করে। জুইকে এমন করতে দেখে সুবিন হালকা হাসে। সে যখনই হ্যাঁ বলতে যাবে তখনই প্রডিউসার চং জুইকে ফোন করে। জুই ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে চং জিজ্ঞাসা করে, কি হলো, কোনো খবরই তো দিলে না, সেখানে গিয়ে কি তুমি তাকে রাজি করাতে পেরেছো? জুই বলে, আমি তো এখন ওনার সঙ্গে কথা বলছি, আপনি কি একটু পরে ফোন করতে পারবেন? চং তো বলতে থাকে, তুমি তাড়াতাড়ি তাকে রাজি করাও। এভাবে একের পর এক তিনি কথা বলতেই থাকে। এতে জুই তো বেশ বিরক্ত হয়, তবে সে কিছুই বলতে পারে না। ঠিক তখনই সুবিন জুইয়ের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর চংকে বলতে থাকে, আমি যদি আপনাদের শুতে আসি তাহলে কি হবে? এতে কি জুইয়ের কোনো উপকার হবে? তার জীবন কি পুরোপুরি বদলে যাবে? এই শুনে জুই তো দ্রুত সুবিনের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর তাকে বকা দিয়ে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটা তুমি কি করছিলে? সুবিন বলে, আমি যা করছিলাম ঠিকই করছিলাম, আমি শুতে গেলে যদি তোমার জীবন সহজ হয়ে যায় তাহলে আমি সেটাই করব। চংকে বলে দাও আমি শুতে যাব। এই বলে সে তো সেখান থেকে চলে যেতে থাকে, আর জুই পিছন থেকে শুধু তার দিকে তাকিয়েই থাকে। অন্যদিকে আমরা ইউজিনের বাবার রেস্টুরেন্ট দেখতে পাই। সেখানে তিনি নিজের ছেলের একটি ছবিও টাঙিয়ে রেখেছিল। রেস্টুরেন্টে আসা কাস্টমাররা ছবিটি দেখে বলতে থাকে, ছেলেটা তো অনেক সুন্দর, বেশ হ্যান্ডসামও। এটা কে? রেস্টুরেন্টে কাজ করা ওয়েটারটি বলে, সে তো আমাদের রেস্টুরেন্টের মালিকের ছেলে। তারা জিজ্ঞাসা করে, সে কি কোনো অভিনেতা? তারপর তারা তো রেস্টুরেন্টের মালিকের মুখের সঙ্গে তার ছেলের মুখ মিলিয়ে দেখতে থাকে, কারণ ছেলেটাকে তার বাবার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তখনই মালিক বলে,
হ্যাঁ, তার ছেলে একজন অভিনেতা। লোকগুলো তখন জানতে চায় সে কোন কোন ড্রামা বা প্রজেক্টে কাজ করেছে। তিনি তখন সুবিন যেসব ড্রামা বা প্রজেক্টে ছোট ছোট চরিত্র অভিনয় করেছিল সেগুলোর নাম একে একে বলে দেয়, কিন্তু সেগুলো তেমন জনপ্রিয় ছিল না, তাই কেউ সেগুলোর ব্যাপারে জানতোই না। তারপর তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা হানাকে দেখতে পাই। হানা তো সেই ম্যাগাজিনটি দেখছিল যেখানে তার সঙ্গে ইউজিনের ছবিও ছিল, আর সে ভাবছিল এই মুহূর্তে ইউজিন কি করছে। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই, সে আবারও অভিনয়ের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু আগের মতো এবারও সে রিজেক্ট হয়েছে। শুধু এক জায়গায় নয়, সেদিন যে যতগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছিল সবগুলোতেই রিজেক্ট হয়েছে। এতে করে তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে হানাকে মেকআপ করানো হচ্ছিল। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে আর তার পাশে বসে পড়ে। কিন্তু হানা তার মাকে একদমই পছন্দ করত না, কারণ তার মায়ের সবসময় মনে হতো তার মেয়ে আজ যে পজিশনে এসেছে সেটা শুধু তার কারণেই হয়েছে, তা না হলে হানার মধ্যে এমন বিশেষ কোনো গুণই নেই যার জন্য সে এতদূর আসতে পারত। এসব কথা তো হানার একদমই ভালো লাগতো না। সে কখনোই চাইতো না কোনো অ্যাওয়ার্ড শোতে মায়ের সঙ্গে মা ও মেয়ে হিসেবে পুরস্কার নিতে যেতে। তবে আজও তার মা বলে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে হবে। ঠিক তখনই সেলুনের একজন স্টাফ আসে। মা তো ওই মেয়েটিকে বলে হানার চুলের স্টাইলটা বদলে দেওয়ার জন্য। তিনি আরো বলে তার তো একদমই রুচি নেই, ভালো হেয়ার স্টাইল করতেই পারে না। মায়ের এসব কথায় হানা খুবই বিরক্ত হয়, কিন্তু তারপরও সে কিছুই বলে না। এদিকে কয়েকজন মহিলা সুবিনকে নিয়েই কথা বলছিল। তারা তো সুবিনের কাজের অনেক প্রশংসা করে। একজন মহিলা বলে ওঠে সে তার নাম পরিবর্তন করার কারণে আমি তো তাকে প্রথমে চিনতেই পারিনি। তারা বুঝতে পারছিল না সুবিন কেন তার নিজের নাম বদলে ফেলেছে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে সুবিনকে যেতে দেখা যায়। সে জুয়ের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল। তারা বলে ওদের দুজনকে তো খুবই মানিয়েছে। ওরা তো জুয়ের সুবিনকে নিয়ে মজা করতে থাকে। এমন সময় একজন মহিলা বলে আমার বাস চলে এসেছে। তিনি তাড়াতাড়ি ভাঁজ ধরার জন্য সেখান থেকে চলে যায়। এদিকে জুই আর সুবিন বাড়ি ফিরে আসে। জুই তো সে আন্টির জন্য এটা নিয়ে এসেছিল যার বাড়িতে সুবিন থাকতো, কিন্তু আন্টি তখন বাসায় ছিল না। তাই জুই সুবিনকে বলে পরে আন্টি এলে এটা তুমি তাকে দিয়ে দিও। সুবিন বলে ঠিক আছে। তারপর সুবিন ভিতরে গিয়ে সেই স্ক্রিপ্টটা নিয়ে আসে, যে স্ক্রিপ্টটা জুই তাকে দিয়েছিল। এখানে সে জুইকে বলে এটা তোমারই ছিল, তাই তুমিই রেখে দাও, আমি এটা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। জুই বলে তোমার কি ভয় লাগে না, যদি আমি এটা পুড়িয়ে ফেলি তাহলে তো এই স্ক্রিপ্টটা চিরদিনের জন্য হারিয়ে যাবে। সুবিন বলে সেটা পুরোপুরি তোমার ইচ্ছা, যদি তুমি এই গল্পের শেষটা এমনই রাখতে চাও তাহলে তাই করতে পারো, এটা তোমার জিনিস, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। সুবিন আরো বলে সেদিন আমি ভুল করেছিলাম, আমার তোমার সঙ্গে এমনটা করা একদমই উচিত হয়নি। তারপর সে সবকিছু খুলে বলে সেদিন কেন সে জুয়ের সঙ্গে দেখা করতে বাইরে আসতে পারেনি। সে আসল কারণটা সে তাকে জানায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তার বাবা যখন জানতে পেরেছিল সে একজন পরিচালক হতে চায়, তখন তিনি তাকে ধরে অনেক বাজেভাবে মারে আর বলে তুমি কি করে একটা মেয়ের পাল্লায় পড়ে পরিচালক হওয়ার সিদ্ধান্ত নিতে পারো। সুবিন বলে আমি কখনোই মেডিকেলে পড়তে চাইনি, সেটা শুধুমাত্র আপনার সিদ্ধান্ত ছিল। ছেলেকে এভাবে মার খেতে দেখে তার মা তো তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, তবে তার বাবা তার মাকেও ছাড়ে না, মাকেও মারতে শুরু করে দেয়। তাই সুবিন নিজেই তার মাকে জোর করে অন্য একটা রুমের ভিতরে ঢুকিয়ে দরজা দিয়ে দেয়, যাতে তার জন্য তার মাকে মার খেতে না হয়। তারপর সে একাই তার বাবার কাছ থেকে সব মার খায়। অনেকক্ষণ মারার পর তার বাবা তো তাকে একটা রুমের ভিতরে নিয়ে বন্দি করে রাখে আর বলে যেদিন তুমি আমার কথা মেনে আমেরিকায় চলে যাবে সেদিন আমি তোমাকে এখান থেকে বের করব। এইভাবে একে একে 10 দিন হয়ে যায়। শেষ পর্যন্ত সুবিন সিদ্ধান্ত নেয় যে সে নিজের স্বপ্ন থেকে সরে দাঁড়াবে আর তার বাবাকে বলে আমি আপনার সব কথা শুনবো এবং আমেরিকায় চলে যাব। আসলে তার বাবা সবসময় তাকে বিদেশে পাঠাতে চাইতো, কিন্তু সুবিন কোনোভাবেই রাজি হচ্ছিল না। আর আজকে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়, কারণ তার জন্য জুই প্রতিদিন এসে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। এতে জুয়েরও অনেক কষ্ট হচ্ছিল। তারপর দেখা যায় আবারও সুবিন নিজের রুমে এসে জানালা দিয়ে জুয়ের দিকে তাকিয়ে থাকে। জুই তখনও তার জন্য বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছিল। সেই সময় সুবিন মনে মনে ভাবতে থাকে জুই এখনো আমাকে ছেড়ে দেয়নি, অথচ আমি অনেক আগেই নিজের জীবন নিয়ে হাল ছেড়ে দিয়েছি। তখন তো আমার নিজের উপর আরো বেশি লজ্জা লাগছিল, আমি ভীষণ অপরাধ বোধ করছিলাম। বর্তমানে সুবিন জুইকে বলতে থাকে আমি কিন্তু এসব কথা তোমার কাছে এই জন্য বলছি না যে তুমি আমাকে ক্ষমা করে দিবে, আমি শুধু চাই তোমার মনের কষ্টটা যেন একটু হলেও কমে। সুবিনের কথা শুনে জুই বলতে থাকে আমার মনটা হালকা
হলেও আমার কষ্ট কিন্তু একটুও কমেনি, বরং তোমার উপর আমার এখন আরো বেশি রাগ হচ্ছে। আমি শুধু এটাই ভাবছি, যাকে আমি এত ভালোবাসতাম সে আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলো। কথাগুলো বলতে বলতে তার চোখে তো একদম পানি চলে আসে। সে আর একটা কথাও বলে না, আর এখান থেকে নিজের স্ক্রিপ্টটা নিয়ে চলে যায়। ঠিক তখনই সে বাসওয়ালা আন্টি বাড়ি ফিরে আসে, যিনি সুবিনকে থাকার জন্য বাড়ি দিয়েছিল, কারণ তিনি একটি গেস্ট হাউস চালাতেন। তিনি সুবিনকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো কিছু খাওনি? সুবিন বলে, আমি আপনার সঙ্গে খেতে চেয়েছিলাম। তারপর আন্টি তাদের জন্য রান্না করতে যায়। অন্যদিকে জুইকে দেখানো হয় সে তার মায়ের কাছে এসেছে এবং বসে খাওয়া দাওয়া করছে। এর আগে সে তার মাকে অনেক টাকা দিয়েছিল, আর সে টাকাগুলো নিয়ে তখন তাদের কথা হচ্ছিল। মা বলে, হ্যাঁ আমি তোমার কাছ থেকে টাকাগুলো নিয়েছি। জুই বলে, আমি কিন্তু ওইগুলো উপহার হিসেবে দেইনি, আমি পরে টাকাগুলো ফেরত নিব, তাই জমিয়ে রেখো, আমাকে অবশ্যই ফেরত দিতে হবে। তারপর জুয়ের মা তার শুয়ের ব্যাপারে কথা বলতে থাকে, যে সেদিন তো তোমার সঙ্গে সুবিনকেও দেখেছিলাম, কিন্তু এই বিষয়টা নিয়ে জুই তো কোনো কথাই বলতে চাইছিল না। তাই সে কথাটা ঘুরিয়ে বলে, আমার খাওয়া শেষ, আমি বাসনটা ধুতে যাচ্ছি। তারপর সে তার মাকে বলে, আমাদের শো এখন খুবই ভালো চলছে, রেটিংও অনেক বেশি, আমি এখন আমাদের শোয়ের MVP হয়ে গিয়েছি। এই শুনে তার মা বলে, তার মানে এবার তো তুমি অনেক ভালো বেতন পাবে। জুই বলে, হ্যাঁ অবশ্যই পাবো। তারপর তার মা তাকে বাসন ধুতে দেয় না, বরং নিজেই ধুতে শুরু করে। এভাবে মামের মজার দুষ্টামি চলতে থাকে। তারপর জুই নিজের রুমে চলে আসে আর সেই স্ক্রিপ্টটার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেটা তুলে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে ইউজিনের বাবার রেস্টুরেন্টে সুবিনকে দেখা যায়। সে তার মাকে নিয়ে সেখানে এসেছিল। মা ছেলে তো সেখানে বসে খুব মজা করে খাবার খাচ্ছিল আর গল্প করছিল। খাওয়া দাওয়া আর গল্প শেষ হওয়ার পর তার মা চলে যাওয়ার আগে সুবিনকে জিজ্ঞাসা করে, বাড়িতে আসাটা কি তোমার কাছে এতটাই কঠিন? সুবিন বলে, হ্যাঁ আমি বাড়ি আসবো না। মা বলে, একবার এসো, তোমার বাবা যা করেছিল সেগুলো তোমার ভালোর জন্যই করেছিল। কিন্তু সুবিন কোনোভাবেই বাড়ি যেতে চায় না। তাই তার মা বলে, ঠিক আছে আমি তোমাকে জোর করব না, তবে তোমার যখন ইচ্ছে হবে তখন অবশ্যই বাসায় চলে এসো। আর তুমি যে কুড়িয়ে ফিরে এসেছো এটা ভেবে আমার অনেক বেশি ভালো লাগছে। তারপর সুবিন তার মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে দেখতে পায় জুই তার যে জামাটা পরেছিল সেটা তার বাড়িতে রেখে চলে গিয়েছে, মানে জুই এখানে এসে জামাটা ফিরিয়ে দিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা জুইকে দেখতে পাই সে রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে তার ব্যাগের সব জিনিসপত্র পড়ে যায়। জুই তো সেগুলো কুড়িয়ে আবারও ব্যাগে রাখতে থাকে। এমন সময় তার চোখ পড়ে একটি হেয়ার ব্যান্ডের উপর। হেয়ার ব্যান্ডটা দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, কারণ ঠিক এরকম একটা হেয়ার ব্যান্ড একসময় সুবিনও তাকে দিয়েছিল, যেটা নিতে গিয়ে এর আগে তার সঙ্গে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনার স্মৃতি এখনো তার মনে গভীর ট্রমা হয়ে আছে। এইসব মনে করে সে এখানে না হেয়ার ব্যান্ডটা তুলতে পারছিল আর না রাস্তা থেকে সরতে পারছিল। এমন সময় একটি ছোট্ট ট্রাক তার দিকে এগিয়ে আসতে থাকে। যখনই তার সঙ্গে ট্রাকটার আবারও অ্যাক্সিডেন্ট হবে তখনই সুবিন এসে তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু সেই মুহূর্তে জুই যেন আবারও স্কুলের সেই সময়ে ফিরে গিয়েছিল। তার কাছে মনে হচ্ছিল অতীতের সময়টাতে সুবিন এসে তাকে বাঁচিয়েছে। সে এখানে সুবিনকে হাই স্কুলের ছেলেটাই মনে করছিল। সে তো শক্ত করে সুবিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। যাই হোক, পরের সিনে দেখা যায় সুবিন তাকে চেক আপ করানোর জন্য হসপিটালে নিয়ে আসে। হসপিটালের বাইরে বসে জুই তাকে বলে, আসলে ওই টাইমে আমি অনেকটা অদ্ভুত হয়ে গিয়েছিলাম, তাই এমনটা হয়েছে। সে আরো বলে, আমি আর এখন আগের মতো খাবার বেছে খাই না, আমি এখন গাজরও খাওয়া শুরু করেছি। এভাবে সে নানান রকম কথা বলতে থাকে। তারপর জুই অনেকটা আবেগ নিয়ে বলে, খারাপ স্মৃতিগুলো কখনো মুছে যায় না কেন? আমি তো ওই স্মৃতিগুলো আর মনে রাখতে চাই না, আমি তো ভালো স্মৃতি মনে রাখতে চাই। সুবিন বলে, এজন্য আমাদেরকে ভালো মুহূর্তগুলো আরো শক্ত করে ধরে রাখতে হবে, আর আমি এই জন্যই এখানে এসেছি। এই শুনে জুই তো সুবিনের দিকে তাকিয়ে থাকে। তার পরের সিনে দেখা যায় জুই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে ওই স্ক্রিপ্টটা পড়তে থাকে যেটা সে নিজে লিখেছিল এবং যার পরিচালক ছিল সুবিন। স্ক্রিপ্ট পড়তে পড়তে তার সব পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কিভাবে সে খুব খুশি হয়ে স্ক্রিপ্টের গল্পটা সুবিনকে শুনিয়েছিল, আর সুবিনও মন দিয়ে এবং আনন্দ নিয়ে তার গল্পগুলো শুনত। কিন্তু গল্পে যে চরিত্রটা মারা যায় সে অংশে এসে সুবিন বলেছিল, আমার তো হ্যাপি এন্ডিং বেশি ভালো লাগে। যাই হোক, বর্তমানে এদিকে সুবিনকে দেখা যায় সে তার বন্ধু সিউর সঙ্গে বসে খাবার খাচ্ছিল। খেতে খেতে সিউ যখন ওই স্ক্রিপ্টটা নিয়ে কথা বলছিল তখন সুবিন তাকে জানায় ওই স্ক্রিপ্টটা সে জুইকে ফিরিয়ে দিয়েছে। এই কথা শুনে তার বন্ধু তো অবাক হয়ে
যায় আর বলে, এটা তুমি কিভাবে করতে পারলে? তোমার তো জুইকে স্ক্রিপ্টটা ফেরত দেওয়া একদমই উচিত হয়নি। সুবিন বলে, আমার মনে হয়েছে স্ক্রিপ্টটা ফেরত দেওয়াই উচিত হয়েছে, কিন্তু সিউ তো জুয়ের ওই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতে চাচ্ছিল, এই জন্য সে অনেক মানুষের সঙ্গে কথাও বলেছে, তাই সে সুবিনের উপর কিছুটা রেগে যায় আর বলে, জুই যদি ওই স্ক্রিপ্টটা ছিঁড়ে ফেলে? সুবিন বলে, আমার বিশ্বাস সে ওই স্ক্রিপ্টটার কোনো ক্ষতি করবে না, ও কখনো স্ক্রিপ্টটা ফেলেও দিবে না। এদিকে হানাকে দেখা যায় সে ওয়েডিং ড্রেস পরে নিজের বন্ধুদের সঙ্গে ছবি তুলছিল। কিছুক্ষণ পর তার বন্ধুরা চলে যায়, আরেকজন ছেলে এসে তাকে একটি ফুলের তোড়া দেয়, তারপর একটি বন্দুক দিয়ে বলে, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করব। হানার সঙ্গে সঙ্গে বন্দুকটা নিজের কাছে লুকিয়ে রাখে, তখনই কাট বলা হয় আর আমরা বুঝতে পারি এটা একটা শুটিং এর সিন ছিল, আর ওই বন্দুক দেওয়া ছেলেটা ইউজিন ছিল, মানে সে এখানে একটা কাজ পেয়েছে, কিন্তু খুবই ছোট চরিত্র। তারপর হানা তো একটা জায়গার দিকে যাচ্ছিল, তখনই তাকে বলা হয় আপনি গাড়ির ভিতরে গিয়ে আরাম করে খাবার খান, কিন্তু সে রাজি হয় না। সে বলে, আমি বাইরে বসেই খাবো। তবে ওই মেয়েটি তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনার ড্রেসটা খুব একটা কমফোর্টেবল নয়, তবু সে তার কোনো কথাই শুনে না। এবার হানা যেখানে বসেছিল সেখানে ইউজিনও আসে। হানাকে নিজের বাইকের উপর বসে থাকতে দেখে সে তো চুপচাপ অন্য একটি জায়গায় গিয়ে বসে পড়ে। এতক্ষণে ইউজিনেরও অনেক ক্ষুধা লেগেছিল। হানা তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি খাওনি? ইউজিন বলে, আমি যাওয়ার আগেই সব খাবার শেষ হয়ে গিয়েছে, আমাকে এমনটাই বলা হয়েছে। এই শুনে হানার তো প্রডিউসারের উপর খুবই রাগ হয়, তাই সে নিজের খাবারের অর্ধেক ইউজিনকে দিয়ে বলে, আমি পুরোটা খেতে পারবো না, এটা তুমি খেয়ে নাও। ইউজিন তো সঙ্গে সঙ্গে সেটা নিয়ে খেতে শুরু করে দেয়। খাওয়া শেষ হওয়ার পর ইউজিন সেখানেই দাঁড়িয়ে থাকে। হানা জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ইউজিন বলে, তুমি যে বাইকটার উপর বসে আছো সেটা আমার বাইক। এই শুনে হানা বলে, তুমি কি আমাকে একবার বাইকে ঘুরিয়ে আনবে? আমার তো বাইকে ঘুরতে খুবই ইচ্ছা করছে। ইউজিনও তার কথা মেনে নেয়। সে হানাকে একটি হেলমেট দেয় আর নিজেও হেলমেট পরে হানাকে পিছনে বসিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তারপর সে তো অনেক দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল, আর হানা পুরোপুরি সে মুহূর্তটা উপভোগ করছিল, আনন্দে চিৎকার করছিল। এক চক্কর ঘুরে ফিরে আসার পর হানা বলে, আজ মনে হলো সত্যি আমি জীবনটা উপভোগ করলাম, রাইডটা দারুণ লেগেছে। এমনকি সে ইউজিনের নাম ধরে তাকে ধন্যবাদও জানায়। তারপর ইউজিন তো তার হেলমেট না নিয়ে সেখান থেকে চলে যায়। সে খেয়ালই করে না তার হেলমেটটা হানার কাছে রয়ে গিয়েছে। তবে সে এই ভেবে খুশি হয় যে হানা এখনো তাকে মনে রেখেছে। এদিকে হানা যখন নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে যায় তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ম্যাম আপনি এখনো হেলমেট পরে আছেন কেন? হানা খেয়াল করে সে ইউজিনের হেলমেটটা দিতে ভুলেই গিয়েছে। ততক্ষণে ইউজিনও অনেকটাই দূরে চলে গিয়েছে, এই কারণে হানার হেলমেট দিতে পারে না। এদিকে ইউজিন নিজের পার্ট টাইম শেষ করে যখন বাসায় ফিরে আসে তখন দেখে সেখানে একটি মেয়ে বসে আছে। মেয়েটিকে ইউজিন ডাক দেয়, দেখা যায় মেয়েটা আর কেউ নয়, হানাই ছিল। হানা হেলমেটটা দেখিয়ে বলে, আমি এটা ফেরত দিতে এখানে এসেছি। ইউজিন তার পাশে গিয়ে বসে। হানা বলে, খুব সুন্দর স্মেল আসছে তো। ইউজিন বলে, আসলে আমি বারবিকিউ রেস্টুরেন্টে পার্ট টাইম জব করি, তাই হয়তো বারবিকিউর গন্ধ পাচ্ছ। হানা বলে, এখান থেকে সূর্যাস্তটা কত সুন্দর লাগে তাই না? ইউজিন বলে, তাহলে তো তুমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছো, কারণ এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, সূর্যাস্ত তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। হানা তখন কথাটা ঘুরিয়ে বলে, তুমি তো প্রতিদিনই এই বিলবোর্ডের মাধ্যমে আমাকে দেখো, তারপর আমার ফ্যান হওনি? এই কথা শুনে ইউজিন শুধু হালকা করে হাসে, কিছুই বলে না। তারপর ইউজিন জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে? আমার ঠিকানা কোথায় পেলে? হানা তখন ম্যাগাজিনের পাতাটা দেখিয়ে বলে, এখান থেকে। ওইটা দেখে ইউজিন বলে, কিন্তু এখানে তো আমার এই ঠিকানা দেওয়া নেই। হানা বলে, আমি আসলে তোমাকে ভুলতে পারছিলাম না, বিশেষ করে সে বাইকে ঘোরাটা। তুমি কি আমাকে আরেকদিন রাইডে নিয়ে যাবে? ইউজিন বলে, হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। হানা বলে, জানো আমার জীবনে কোনো বন্ধুই নেই। ইউজিন বলে, তাহলে কি তুমি আমাকে বন্ধু বানাতে চাও? হানা বলে, হ্যাঁ তুমি আমার বন্ধু হবে? ইউজিন বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। এই কথা শুনে হানা তো ভীষণ খুশি হয়ে যায়। সে ইউজিনের হেলমেটটা ফেরত দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। তারপর খুব খুশি মনে সে বাই ফ্রেন্ড বলে সেখান থেকে চলে যায়। হানা চলে যাওয়ার পর ইউজিন যখন হেলমেটটার দিকে তাকায় তখন দেখে তার উপর হানার ফোন নম্বর লেখা আছে। এটা দেখে ইউজিন খুশি হয়ে যায় আর ভাবতে থাকে ও খুব ভালো করেই জানে কিভাবে বন্ধু বানাতে হয়। এদিকে হানার মা সুবিনের বন্ধুর সাথে একটা মিটিং করে, যেখানে তারা একসাথে কাজ করার প্রস্তাব রাখে। কথা বলা শেষ করে তারা যখন বাইরে আসে তখন হানার মা দেখে সিউর সঙ্গে সুবিনও এসেছিল, কিন্তু সে গাড়িতেই ছিল। সুবিনকে দেখে তিনি তো কিছুটা রেগে যায় আর ভাবে, ও যদি এখানে এসেই থাকে তাহলে আমার সঙ্গে দেখা করলো না কেন। পরের সিনে দেখা যায় সিউ সুবিনকে বলছিল, তোমাকে যেভাবেই হোক স্ক্রিপ্টটা ফিরিয়ে আনতে হবে, আমাদের কাছে যদি প্রথম ড্রাফটটাই না থাকে তাহলে
কেউই আমাদের সঙ্গে ডিল করবে না, সবাই তো আগে ড্রাফট দেখতে চাইবে। সুবিন বলে আমি কোনোভাবেই এই স্ক্রিপ্ট ফিরিয়ে আনতে পারবো না। ঠিক তখনই জুইয়ের ফোন আসে। ফোন দেখে সুবিনের বন্ধু নিজেই কলটা রিসিভ করে দেয়। ফলে বাধ্য হয়ে সুবিনকে জুইয়ের সঙ্গে কথা বলতে হয়। জুই তাকে বলে এই ঠিকানায় চলে আসো, এখানে একটা মিটিং হবে, তোমাকে আসতে হবে। এই কথা শুনে তার বন্ধু তো খুবই খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে এবার তো সুবিনের সঙ্গে জুইয়ের দেখা হবে, একটু কথাবার্তা হলেই স্ক্রিপ্টটা আপনা আপনি ফিরে আসবে। তাই সে সুবিনকে সেখানে যেতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু এতে সুবিন তো রেগে যায়। সে মাঝপথে তার বন্ধুকে গাড়ি থেকেই নামিয়ে দেয়। সেও চুপচাপ গাড়ি থেকে নেমে যায় আর সুবিন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। সুবিন চলে যাওয়ার পর সে বুঝতে পারে তার মোবাইলটা তো সঙ্গে নেই, সেটা সুবিনের গাড়িতে রয়ে গিয়েছে। অন্যদিকে জুয়ের প্রডিউসারকে দেখানো হয় সে মিটিং শেষ হওয়ার পর একজনকে বিদায় করে দেয়। সে নিজেও অনেকটা ড্রাঙ্ক অবস্থায় ছিল। আসলে সে এখানে জুইকে কোনো মিটিং এর জন্য ডাকেনি, শুধু তার নিজের গাড়িটা ড্রাইভ করার জন্য ডেকেছিল। এতে করে জুই তো খুব রেগে যায় আর বলে তুমি তো আমাকে বলেছিলে এখানে একটা মিটিং হবে, এমনকি আমি তো সুবিনকেও এখানে আসতে বলেছি। কিন্তু চং বলে চলো এবার আমাকে গাড়ি চালিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এই বলে সে গাড়ির চাবিটা জুয়ের দিকে ছুড়ে দেয়। তখনই সুবিন এসে গাড়ির চাবিটা ধরে ফেলে আর বলে অত গাড়ি চালাতে পারবে না, কারণ সে একটু আগেই আমার সাথে ড্রিঙ্ক করেছে। এই কথা শুনে জুই তো সুবিনের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। সুবিন তখন জুইকে বলতে থাকে একটু আগেই তো তুমি আমার সঙ্গে ড্রিঙ্ক করেছিলে, তাই না? জুই এবার ব্যাপারটা বুঝতে পারে। জুই বলে হ্যাঁ করেছিলাম তো। তারপর জুইও ড্রাঙ্ক হওয়ার অভিনয় করতে থাকে। চং বলে আরে কয়েক মিনিট আগেই তো তুমি একদম ঠিকঠাক ছিলে, এরই মধ্যে ড্রাঙ্ক হয়ে গেলে। সুবিন তখন জুইকে নিজের দিকে টেনে নিয়ে বলে এই লোকটা কি সবসময় তোমার সঙ্গে এমন করে? জুই নিজেকে সুবিনের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সুবিন তো তাকে ছাড়ছিলই না। জুই বলে হ্যাঁ প্রায় সে এমন করে, সবসময় আমাকে নিজের ড্রাইভারের মতো ব্যবহার করে, যখনই গাড়ি চালানোর দরকার হয় তখন আমাকে ডেকে পাঠায়। চং বলে না না আমি এমন কিছুই করি না। সুবিন বলে তুমি খুবই খারাপ মানুষ, এবার বলো তোমার আসল চেহারাটা আমি দেখাবো নাকি তুমি নিজেই সব সত্যিটা বলে দিবে? আসলে সুবিন আগে থেকেই এই চং এর সঙ্গে আরেকজন লোকের কথা শুনে ফেলেছিল। সুবিন তো সব কথা জুইকে বলে দেয়। এইসব শুনে জুই তো ভীষণ রেগে যায়, কারণ চং তার সম্পর্কে খুব বাজে বাজে কথা বলেছিল। এমনকি যে প্রজেক্টটা নিয়ে জুই অনেকদিন ধরে কাজ করতে চাইছিল সেটাও সেই আটকে দিয়েছিল। রাগে জুই তো গাড়ির চাবিটা নিয়ে চংকে বলে চলো তোমাকে এবার গাড়িতে করে বাড়ি দিয়ে আসি। তারপর জুই গাড়ি চালিয়ে নিয়ে যেতে শুরু করে, আর সে এমন ভাবে গাড়ি চালাচ্ছিল যে ভিতরে বসে তার অবস্থায় একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পুরো শরীরটাই যেন ঝাঁকুনি খেয়ে একদম এলোমেলো হয়ে যাচ্ছে। চং বলে প্লিজ এভাবে গাড়ি চালিও না, আমি এখনো পর্যন্ত এই গাড়ির কিস্তি পরিশোধ করিনি, তুমি এমন ভাবে গাড়ি চালালে গাড়ির তো কিছু একটা হয়ে যাবে, প্লিজ এমনটা করো না। জুই বলে আমার সঙ্গে এমন করলে কেন, এবার সত্যি করে বলো তুমি আসলে কি চাও? কিন্তু সে কোনো উত্তরই দিচ্ছিল না। অবশেষে জুই গাড়িটা নদীর ধারে এনে থামায়, তারপর তাকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে, কিন্তু লোকটা তো নামছিলই না, উল্টো জুইয়ের শার্টের হাতা ছিঁড়ে ফেলে। তবে জুইকে আর থামবার মেয়ে ছিল, সে তো তাকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনে, তারপর গাড়ির চাবিটা নদীতে ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। এতে করে চং তো কান্না করতে শুরু করে আর বলে আজকে থেকে তোমার চাকরি নট করে দিলাম। যাওয়ার সময় জুই শার্টের ছিঁড়ে যাওয়া বাকি হাতাটাও ছিঁড়ে ফেলে দেয়। তখনই দেখা যায় সেখানে সুবিন চলে আসে আর সে নিজের কোট খুলে জুইকে পরিয়ে দেয়। প্রথমে জুই সুবিনের দিকে তাকিয়ে থাকে, তারপর দুজনে এক জায়গায় বসে ড্রিঙ্ক করতে চলে আসে। এখানে জুই বলে আমি এই চাকরিটা ছাড়তে চাইনি, কারণ এই কাজটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই চাকরির কারণে আমি ঠিক মতো খেতে পারতাম, নিজের খরচ চালাতে পারতাম, আর ধীরে ধীরে আমার ঋণও পরিশোধ হচ্ছিল। কিন্তু এখন তো আমার চাকরি চলে গিয়েছে, এখন আমি কি করব? এই কথাগুলো বলতে বলতে তার তো কান্না চলে আসে। সুবিনা চুপচাপ বসে তার কথাগুলো শুনছিল। তারপর জুই নিজেই বলে আসলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় আফসোস নও, সবচেয়ে বড় আফসোস হলো আমি নিজেই। জুই যখন কান্না করছিল সুবিন তার কাছে এসে আলতো করে তার চোখের পানি মুছে দেয় আর সান্ত্বনা দিয়ে বলে প্লিজ তুমি এভাবে কান্না করো না, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। পরের দিন জুয়ের জ্ঞান ফিরলে সে দেখে সে তো সুবিনের হোটেল রুমে রয়েছে। সে তো নিজেকে এই অবস্থায় দেখে পুরাই টাসকি খেয়ে যায় যে সে এখানে কিভাবে আসলো। তারপর জুই তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, যাতে করে সুবিন তাকে এই অবস্থায় দেখতে না পায়। ঠিক তখনই সুবিনের বাসায় কেউ একজন নক করতে থাকে, যার জন্য জুই তো আর বের হতে পারে না। সে দ্রুত সেদিক থেকে সরে গিয়ে বাথরুমের দিকে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে
সুবিন তো চুল শুকাচ্ছে। এদিকে সুবিনের বন্ধু সিউ তার বাসায় ঢুকে পড়ে আর সুবিনকে ডাকতে থাকে। সুবিনও উত্তর নেয়। এতে করে সিউ তো এদিকে আসতে শুরু করে। এজন্য জুই সুবিনকে নিয়ে বাথরুমের ভিতরে পার্টে ঢুকে যায় আর সেখানে ভুলবশত পানির ঝর্ণাটা চালু হয়ে যায়। এতে করে তারা দুজনেই ভিজে যায়। এই চক্করে তারা তো অনেকটা কাছাকাছিও চলে আসে আর একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরকম একটা সিনের মধ্য দিয়ে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো পরের পর্বগুলো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে। আসলে এই ড্রামাটা একটা অনগোয়িং ড্রামা। প্রতি সপ্তাহে 2টা করে এপিসোড রিলিজ হয়। এই কারণে চাইলেও আমি তাড়াতাড়ি ভিডিও রিলিজ করতে পারি না। প্রতি সপ্তাহে 2টা করে এপিসোডই রিলিজ করতে হবে। তো ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো পরের পর্বগুলো কে কে দেখতে চাও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।